প্রেম ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল BSX 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য লেখক শ্রী দেবাশিস মজুমদারের কলমে ভয়। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। লোকটা গুটিসুটি মেরে বাস স্ট্যান্ডের বেঞ্চিতে শুয়েছিল। রাতে বেশ ঠান্ডা পড়েছে এখন, তাই গায়ে একটা আধময়লা চাদর জড়ানো। লোকটাকে দেখলে পাগলাটে মনে হয়, তবে মুখখানি ভারী নিরীহ। মাঝে মাঝে মশা বিরক্ত করলে সে কিছুটা গা ঝাড়া দিচ্ছে মাত্র। তাছাড়া একেবারে নিস্তেজ হয়ে শুয়ে আছে। সেন্ট্রাল মোড়ের দিক থেকে আর একজন শীষ দিতে দিতে এগিয়ে আসছে বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে সে নিজের প্যান্টের পকেটে একটা মানি ব্যাগ বের করলো। মানি ব্যাগটা ফাঁক করে ভেতরের টাকা পয়সা দেখে নিয়ে বেশ খোশ মেজাজে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে এলো। বাস স্ট্যান্ডের বেঞ্চিতে আগের লোকটাকে শুয়ে থাকতে দেখে একটু যেন বিরক্ত হলো সে। এখন রাত অনেক, চারিদিক নিস্তব্ধ হয়ে এসেছে। গাড়ি ঘোড়াও অনেক কম। কমলাপুরের দিকে মাঝে মধ্যে দুই একটা দূরপাল্লার বাস যাচ্ছে। এই রুটের শেষ বাস ডিপো ওখানে। এছাড়া কিছু লরি আর কন্টেনার অনেক সময় বাদে বাদে হুঁশ করে বেরিয়ে যাচ্ছে। কিছু আগে সাইরেন বাজিয়ে দুটো পুলিশের জিপ গেছে। এছাড়া এখন এই রাস্তা একেবারে নিশুতি। আলাদা করে কোনো মানুষজনও দেখা যাচ্ছে না। ওই দু একটা কুকুর যা রাতের ঠান্ডায় কষ্ট পেয়ে ঘেউ ঘেউ করে ডেকে এদিক ওদিক ছোটাছুটি করে চলেছে। দ্বিতীয় লোকটা বাস স্ট্যান্ডে এসে কিছু সময় প্রথম লোকটাকে লক্ষ্য করলো। তারপর তাকে একটা হালকা ঠেলা দিল। প্রথম লোকটা শুয়ে থাকায় সেটা বড় কোনো বাধা হলো না। সে একটু গায়ের চাদরটাকে আর একটু ঘন করে নিল। দ্বিতীয় লোকটা তখন একটু জোরেই প্রথম লোকটাকে ঠেলা দিল। এইরকম বার তিনেক ঠেলা খাওয়ার পর প্রথম লোকটা চোখ খুলে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো। দ্বিতীয় লোকটা এবার তাকে বলল, একাই তো বাবা পুরো বেঞ্চি জুড়ে কায়দা করে শুয়ে রয়েছো, একটু জায়গা ছাড়ো, আমিও একটু বসি। প্রথম লোকটা চাদরটা একটু ঠিক করে নিয়ে উঠে বসলো। দ্বিতীয় লোকটা তার পাশে বসে একটা বিড়ি ধরালো। প্রথম লোকটা জিজ্ঞেস করলো, কে নাম তোর ভাই? প্রথম লোকটা একটা হাই তুলে মাথা চুলকে বলল, গুপি। দ্বিতীয় লোকটা বিড়িতে টান দিয়ে বলল, আমার নাম রুনতে। এখানে আগে তো কখনো দেখিনি ভাই তোমাকে, এদিকে কি মনে করে? গোপী বলল, "আহ, এদিকে এসেছিলাম একটা কাজে। রাতে ফেরার লাস্ট বাসটা চলে গেছে। সদরের দিকে যাব, কিন্তু ভোরের আগে নাকি বাস নেই। তাই এখানে রাতটা কাটিয়ে ভোরের প্রথম বাস ধরবো ভেবেছিলাম। নন্টে বিড়িটাতে আর একটা টান দিয়ে বলল, তা কমলাপুর বাস স্টপেজে চলে যেতে, ওখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, মোটে এখানে পড়ে আছো কেন? "আহ, ওদিকে তো কোনোদিন যাইনি, পথ চিনি না, তাই এখানে বসে আছি।" আরে এদিক থেকে ওদিক যাচ্ছ, কোনো একটা বাসে উঠে পড়লেই দুটো স্টপেজ পরেই তো কমলাপুর। সদরে যাওয়ার লাস্ট বাস বেরিয়ে গেছে, কিন্তু সদর থেকে আসার লাস্ট বাস এখনো বাকি।
আহ, ইচ্ছে করলেই সেই বাস এলে সেখানে তুমি উঠে পড়তে পারো। চলে যাও কমলাপুরে। গোপী একটু কাঁচুমাচু হয়ে বলল, না না, আমি এখানেই ঠিক আছি। নন্টে বিড়িতে আর একটা লম্বা টান দিয়ে বলল, বেরিয়ে চলে, আমার কাছে আছে, ধরাতে পারো। ঠান্ডার রাতে বিড়ি টানলে শরীর গরম থাকে। না না, আমি বিড়ি খাই না। মা বলে বিড়ি খাওয়া ভালো নয়। নন্টে একটা কায়দার হাসি হেসে বলল, মা ভক্ত সুবোধ। তা এদিকে এসেছিলে কোথায়? ওই মণ্ডল পাড়ার দিকে। নন্টে ভুরু কুঁচকে বলল, মন্ডলপাড়া? ওদিকেই তো আজ একটা মার্ডার হয়েছে। তবে ঠিক মন্ডলপাড়ায় নয়, ওর পাশে জেলে পাড়ায়। পুকুরের ধারে লাশটাকে পড়েছিল, এতক্ষণে পুলিশ এসে গিয়েছে ওখানে। তা তুমি মন্ডলপাড়ায় কার কাছে গিয়েছিলে? গুপি এবার যেন প্রমাদ গুনল। সে একটু অন্য পাশে সরে গিয়ে আর চোখে নন্টেকে দেখে নিল। তারপর জিজ্ঞেস করলো, অত খবরে তোমার কি হবে? আমি যার কাছে আসার এসেছিলাম, তুমি আমার অত খবর জেনে কি করবে? নন্টে বিড়িতে একটা লম্বা টান মেরে ফেলে দিয়ে বলল, মুখে কথাও আছে দেখছে। হ্যাঁ, শুধু সুবোধ বালক নয়, চ্যাটাং চ্যাটাং কথাও বলতে পারো দেখছি। আমি কে জানিস? নন্টের সঙ্গে ফাজলামি করলে চলে না। পুলিশের ঘরে আমার রোজ ওঠা বসা। বাইরে থেকে কে এলো সেটা একটু জানতে হবে না? তুইও এলি আর খুনটাও হলো। তুই কি কাজে এসেছিলিস এসব এলাকাবাসী হিসেবে খোঁজ খবর নিতে হবে। তাই চুপচাপ বল, কার কাছে এসেছিলিস, কেন এসেছিলিস? গুপি যেন একটু ভয় পেল। একটু কাঁপা কাঁপা গলায় বলল, "তু- তু- 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 তুমি পুলিশের লোক?" কি বললাম? থানায় আমার রোজকার ওঠা বসা। এলাকার সব পুলিশই আমাকে এখানে চেনে, বুঝলি? বল বল বল, সত্যি কথাটা বল। নাহলে এখনই কান ধরে থানায় নিয়ে গিয়ে বড়বাবুর কাছে জমা দিয়ে আসবো। বলবো খুনি ধরেছি। হ্যাঁ, খুনি ধরেছি জানলে আলাদা পুরস্কারও পাওয়া যাবে। তাই বেশি সময় নষ্ট না করে সত্যি কথাটা বলে ফেল। গোপী কাঁচুমাচু হয়ে বলল, "উম, গোরা মণ্ডলের কাছে এসেছিলাম, মণ্ডল পাড়ায় গোরাদা।" গোড়াদা? আরে, ওই লোকটাই তো গোড়াচাঁদ মণ্ডলের ওখানে। নিজের মনে মনেই কথাটা ভেবে নুনটে আবার জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলিস গোড়াদার কাছে? হ্যাঁ? গুপি এবারে চুপ করে রইল, যদিও তার মুখ আরো কাঁচুমাচু হয়ে গেছে। গুপিকে চুপ করে থাকতে দেখে নুনটে এবারে তার প্যান্টের পকেট থেকে একটা ফোল্ডিং ছুরি বের করে সেটাকে খুলে সেই ধারালো ছুরিটা গুপির দিকে তাক করে বলল, ভালোই ভালোই মুখ খোল। কি করতে গিয়েছিলিস গোড়া মণ্ডলের কাছে? গুপি ভয়ে কিছুটা সিঁটিয়ে গেল। কোনো মতে চি চি করে বলে উঠল, আমি কিছু টাকা পেতাম। আমাদের বাড়ি থেকে পুরনো আমলের জিনিসপত্র কিনে গোড়াদা নিয়ে এসেছিল। তার দাম বাবদ কিছু টাকা বাকি ছিল, সেই টাকাটাই আমি নিতে এসেছিলাম। নন্টে এবার চোখ বড় বড় করে ফেলল, বলল, কোথায় সেই টাকা? বের কর বের কর বের কর। বের কর সেই টাকা, নইলে একেবারে থানায় নিয়ে গিয়ে জমা করে দেব। আর বলে দেব জেলে পাড়ার খুনটা তুই করেছিস। কারণ যে খুন হয়েছে তার নাম নকুল, আর তার গোড়াদার ওখানে যাতায়াত আছে। আমি খুব ভালো করে জানি নকুল গোড়াদাকে চোরাই জিনিস বেচে, আর তুইও সেই তালেই এসেছিলিস। তাই তোদের মধ্যে বকরানি ঝামেলা হওয়াতে তুই নকুলকে খুন করেছিস। এটা সহজেই প্রমাণ করে দেওয়াও যাবে। তাই ভালো চাইলে সব টাকাগুলো আমাকে বের করে দিয়ে দে। গোপী কাঁদো কাঁদো হয়ে গেল।
ভয়ে একপাশে সিটিয়ে গিয়ে বলল, "সে- সে টাকা আমার কাছে নেই গো, আগেই একজন আমাকে মেরে ধরে সেই টাকা নিয়ে গিয়েছে।" নন্টে খেপে উঠে বলল, একদম বাজে কথা বলবি না, ভালোই ভালো টাকা বের কর, নইলে একেবারে জানে খতম করে দেব। নন্টে ছুরিটা নিয়ে এগিয়ে গিয়ে একদম গুপির গলায় ঠেকালো। গুপি ভয়ে কেঁদেই ফেলল। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, এই কে রে ওখানে, কি হচ্ছে ওখানে? নন্টে ঘাড় ঘুরিয়ে দেখল একজন লোক দ্রুত এগিয়ে আসছে। পরনে খাকি পোশাক, অনেকটা পাহারাদারদের মতো পোশাক, হাতে একটা লাঠি। তাকে দেখেই নন্টে নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, আরে কিছু না, এই ছেলেটা বাইরে থেকে এসেছে, কি মতলবে এসেছে বুঝতে পারছি না, তাই একটু বাজিয়ে দেখছিলাম। জেলে পাড়ার ওদিকে একটা মার্ডার হয়ে গেছে না, তাই দেখছিলাম এই ছেলেটার সঙ্গে সেই মার্ডারের কোনো যোগ আছে কি না। আপনি আর এই নিয়ে মাথা ঘামাবেন না পাহারাদার সাহেব, সব ঠিক আছে। পাহারাদার কাছে এগিয়ে আসতেই গুপি ডুকরে বলে উঠল, মিথ্যে কথা, মিথ্যে কথা দাদা, এ, ওই লোকটা আমাকে ভয় দেখিয়ে আমার টাকা পয়সা ছিনতাই করতে চাইছিল। পাহারাদার কড়া চোখে নন্টের দিকে তাকিয়ে বলল, কে রে, কে বলছে এই ছেলেটা, তুই নাকি কে ভয় দেখাচ্ছিস? নন্টে ফচকে হাসি হেসে বলল, আরে একটু না হয় রোগড়েই দেখেছি যে মালটা গোপাল না রাখাল, তোতে হয়েছেটা কি? থানার বড় মেজো ছোড়ো সব বাবুরা এই নুনটে ওস্তাদকে চেনে, আমাকে তোর বাদে শোনা বুঝলে। দাও যাও, নিজের কাজে যাও, আর আমাকেও নিজের কাজ করতে দাও। পাহারাদার এবারে নন্টের হাতে ছুরিটা দেখল, তারপর বলল, তুই এই ছুরি দিয়ে ভয় দেখাচ্ছিলিস ছেলেটাকে? নন্টে বলে উঠল, শুধু ভয় তো দেখিয়েছি, তোতে হয়েছেটা কি? পাহারাদার এবারে গুপির দিকে তাকিয়ে বলল, সন্ধ্যের দিকে তুই মন্ডল পাড়ার দিকে গিয়েছিলিস না, সেখানেও তোকে একজন ভয় দেখাচ্ছিল। গুপি বলল, হ্যাঁ দাদা, ওখানে একটা লোক আমাকে ভয় দেখিয়ে গোড়াদার কাছ থেকে বড় সব টাকা কেড়ে নিয়েছিল। লোকটা ওই গোড়াদার কাছারিতেই ছিল। ওখান থেকে বেরোনোর পরই আমাকে মেরে ভয় দেখিয়ে আমার টাকা পয়সা সব কেড়ে নেয়। শুধু জামার পকেটে থাকা এই বাড়ি ফেরার বাস ভাড়াটা শুধু রয়েছে। কিন্তু দাদা, তুমি সব জানলে কি করে? পাহারাদার বলল, আমিও ওখানেই ছিলাম, ওদের দিয়েই বেরোচ্ছিলাম, দেখলাম ওই লোকটা তোকে মেরে ধরে ভয় দেখিয়ে তারপর তোর কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে ওই জেলে পাড়ার দিকে হাঁটা ফেললো। আমিও ওর পেছনে পেছনে যাই। গোপী বলল, সেই কথাই তো একে আমি বলছিলাম, কিন্তু বিশ্বাসই করলো না। আমাকে ভয় দেখিয়ে টাকা দিতে বললো। আরে সেই টাকা তো আগেই দিয়ে দিয়েছি। আমার কাছে আর 1 টাকাও নেই। সেটা বলতে এই লোকটা আমার গলায় ছুরি ঠেকে আমাকে মারতে এলো। পাহারাদার দাঁত কিড়িবিড় করে নন্টের দিকে তাকিয়ে বলল, কি রে, এই ছেলেটাকে গো বেচারা পেয়ে ভয় দেখিয়ে ছিনতাই করতে চাইছিস? নন্টে নিজের হাতের ছুরিটাকে একটু সংযত করে বলল, ছিনতাই করাই তো আমার কাজ, সেটাই করছি। এই সুবোধ বালককে মনে হয়েছিল গভীর জলের মাছ, কিন্তু এ তো দেখছি সত্যি একেবারে সুবোধ গোপাল। এখন বুঝতে পারছি গোড়াদার ওখানে নকুল নিশ্চয়ই এর হাতে গোড়াদাকে অতগুলো টাকা দিতে দেখেছিল। সেটা বোকাশোকা দেখে নকুল ওখান থেকে বেরোনোর পর ওকে বাগে পেয়ে ওকে মেরে ধরে টাকাগুলো নিয়ে নেয় আর জেলে পাড়ার দিকে চম্পট দেয়। আমি তো প্রথমে একেই নকুলের খুনি ভেবেছিলাম, কিন্তু একে তো নকুলই লুটে নিয়েছিল। আর আমি জেলে পাড়ায় পুকুর পাড়ে সন্ধ্যের পর নকুলের লাশ দেখি, মেরে মেরে থেঁতো করে দিয়েছিল মাথাটাকে একেবারে। আমি শুধু নকুলের প্যান্টের পকেট থেকে চুপি সারে এই টাকা ভর্তি মানি ব্যাগটা তুলে নিই, কিন্তু নকুলকে তাহলে মারলোটাকে? হঠাৎই নন্টের নজর গেল
পাহারাদারের হাতের লাঠিটার দিকে। তারপর তার খাকি জামার দিকেও নজর গেল। এতক্ষণ অন্ধকারে সে ভালো করে ঠাউর করেনি। এবারে খেয়াল হতেই সে চমকে উঠল। পাহারাদারের হাতের লাঠির ডগায় লাল রঙের মতো কিছুটা লেগে রয়েছে, লাল ছোপ। তার খাকি জামার কাঁধের কাছেও। তবে কি ওগুলো রক্তের ছোপ? চিন্তাটা মাথায় আসার পর আর কোনো সুযোগই পেল না নন্টে। হঠাৎ একটা গর্জন করে পাহারাদার তার হাতের লাঠিটা বসিয়ে দিল নন্টের হাতে। তার হাত থেকে ছুরি পড়ে যেতেই পাহারাদার উন্মাদের মতো লাঠি বাড়ি মেরে চলল নন্টের মাথায়। তার মাথা ফেটে চৌচির হয়ে গেল। নন্টে কোনোভাবেই আত্মরক্ষা করার সময় পেল না। পরপর লাঠির বাড়ি খেয়ে সে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। নন্টের দেহটা এবার নিথর হয়ে গেল। সেই দৃশ্য দেখে তখন ভয়ে কাঁপছে গুপি। পাহারাদার কিছুটা শান্ত হয়ে এবার গুপির দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, আমি তোকে কিছু করব না। যারা ভয় দেখায় আমি তাদের সহ্য করতে পারি না। তুই আমার ছোট ভাইয়ের মতো। তোকে প্রথমে দেখে আমার নিজের ছোট ভাইয়ের কথা মনে পড়েছিল। তোর মতোই নিরীহ বেচারা ছিল রে সে। মা বাবা মারা যাওয়ার পর বড় ভাই থেকে একরকম বাবা হয়ে ওকে বড় করেছিলাম। সদর একটা চাকরিও পেয়েছিল। প্রথম মাসের মাইনেটা পেয়ে গ্রামে ফিরছিল এই এই রাতের লাস্ট বাসে। এখানে নামার পর এই ছিনতাই বাসটার মতো কেউ ওকে ভয় দেখে টাকা আত্মসাৎ করতে চায়। আমার ভাই তার প্রথম রোজগারের টাকা সে ছিনতাই বাজকে দিতে রাজি না হলে সে তাকে কুপিয়ে খুন করে। তারপর থেকে কোনো ভয় দেখানো ছিনতাইবাজকে আমি সহ্য করতে পারি না। সেরকম কাউকে দেখলেই আমার তাকে নিজের ভাইয়ের খুনি বলে মনে হয়। তাকে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না। কানের কাছে যেন ভাইয়ের কান্না শুনতে পাই। তবে আজই শুধু তোর জন্য এরকম ভয় দেখানো দুটো ছিনতাইবাজকে শয়তানদেরকে খতম করলাম। যা, এখান থেকে কেটে পড়, আর কোনোদিন এদিকে আসিস না। যা যা যা, পালা। গুপি খুনের দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নন্টের মৃতদেহের পকেট থেকে নিজের টাকাগুলো ফিরিয়ে নিতেও তার আর সাহস হলো না। সে কোনো রকমে চাদরটাকে জড়িয়ে নিয়ে দ্রুত সেখান থেকে ছুটে পালালো। টাকার দিকে পাহারাদারেরও কোনো ভ্রুক্ষেপ নেই। সেও ধীর গদাই লস্কর চালে সেখান থেকে চলে গেল। একটু পরেই কমলাপুরের লাস্ট বাস এলো। দুজন যাত্রী স্টপেজে নামতেই নন্টের মাথা থেঁতলে পড়ে থাকা দেহটা দেখতে পেল। তাদের চেঁচামেচিতেই বাস দাঁড়িয়ে পড়ল। ওই বাসই কমলাপুর যাওয়ার পথে পুলিশ থানায় মার্ডারের খবর দিয়ে গেল। পুলিশ এলো ভোরের দিকে। নন্টের মৃতদেহের কাছে নকুলের মানিব্যাগ পাওয়া গেল। তা থেকে দারোগার সন্দেহ হলো হয়তো টাকার লোভে ছিনতাইবাজ নন্টেই নকুলকে খুন করেছে। কিন্তু তাহলে প্রশ্ন হলো, নন্টেকে মারল কে? নকুলকে খুন করায় কি নন্টের সাথে আরো কেউ ছিল? দুজনকেই প্রায় একই রকম ভাবে মারা হয়েছে। মাথায় বাড়ি মেরে মেরে মাথা থেঁতলে দিয়ে নৃশংসভাবে, প্রবল আক্রোশে। যেন একই লোকের কাজ। কিন্তু সেই খুনি আসলে কে? সেই রকম ভাবে নন্টের সাথে আর কাকে কাকে খুন করেছে? আর এই বাস স্টপে নন্টের সঙ্গে আরো কেউ ছিল কি? তার সূত্র কিভাবে পাওয়া যাবে?
এর আগেও এইভাবে কয়েকজন ছিনতাইবাজ খুন হয়েছে। এদেরকে মারছে কে? পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন অনেক, কিন্তু এখনো কোনো সদুত্তর নেই। তবে এই ঘটনার পর থেকে এলাকার অপরাধ প্রবলতা অনেকটাই কমেছে। বিশেষ করে চোর ছিনতাইবাজরা আজকাল কোনো এক অজানা আততায়ীর ভয়ে বেশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। রাতের বাসগুলো এখন বেশ নিরুপদ্রবেই যাতায়াত করছে। তার কারণ এক প্রকার হলো শুধুই ভয়। শুনছিলে ভয়, রচনা শ্রী দেবাশিস মজুমদার। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে ও গল্প পাঠিয়েছিলাম আমি অরূপ, পোস্টার নীলেশ। অসংখ্য ধন্যবাদ লেখক শ্রী দেবাশিস মজুমদারকে আমাদের পাশে থাকার জন্য। তাহলে এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0 কে। বিদায়।